কিন্তু ঠিক সেই মুহূর্তে যে দুর্ঘটনা ঘটে সেটা হচ্ছে আমাদের হাম্মা ভাইয়ের যে বাইকটা, সেটার সামনের চাকার টায়ার পাংচার হয়ে গেছে। অনেকগুলো অর্জন আর স্মৃতি নিয়ে এবারে লাদাখ ট্যুর শেষ হচ্ছে, তবে লাস্টে কিছু জিনিস বাকি আছে, কিছু ইনফরমেশন, কিছু সাজেশন। এই ট্যুর নিয়ে আপনাদের অনেকগুলো কোশ্চেনও আছে, খরচ কত হয়েছে, রুট প্ল্যান কি, এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলাপ করব। একটু লম্বা ডিসকাশন হবে। আজকে আমাদের লাস্ট রাইড, লাদাখের রিয়েল লাদাখের লাস্ট রাইড হতে যাচ্ছে। এই ব্যাগ বাঁধা আর লাগবে না আমাদেরকে। আজকে গিয়ে আমরা বাইকগুলো ফেরত দিয়ে দেবো এবং ব্যাগ হাতে করে আমাদেরকে ক্যারি করতে হবে। আর লাস্ট কয়েকটা দিনে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন এক্সপিরিয়েন্স, বিভিন্ন স্মৃতি নিয়ে আমরা এখন ঘরে ফিরবো আর কি। তবে লাস্ট যেই হোমস্টের মধ্যে ছিলাম, এই হোমস্টেটার সুযোগ সুবিধা সবচেয়ে ভালো বলবো না, তবে সবচেয়ে প্রেশাস এক্সপিরিয়েন্স হয়েছে এখানে, বিকজ অফ দিস। এই যে ছোট ওই দেখছেন, ক্যামেরাটা নেওয়ার সাথে সাথে সে পোজ দেওয়া শুরু করে দিয়েছে। ওর খুনসুটির কারণে আসলে এই হোমস্টের মোমেন্টগুলো আরও বেশি লাইভলি হয়ে গেছে। আর ঠান্ডায় অবস্থা খারাপ, লাস্ট কয়েকদিনের ঠান্ডায় ঠোঁট একবারে কিম কার্দাশিয়ানের মতো হয়ে গেছে, ফুলে অবস্থা খারাপ, সবারই সেম অবস্থা। যাই হোক, এখন রওনা দিচ্ছি। তবে এই হোমস্টে থেকে বিদায় নিতে একটু খারাপ লাগতেছে কেন জানি। গতকালকের একটা মোমেন্ট, ওর মা ওকে শেখাচ্ছে, অক্ষর লেখা শেখাচ্ছে, সেই জিনিসটা একবার দেখার মতো ছিল। মনে হচ্ছে অনেকদিন এই জিনিসটা মাথায় থাকবে। আর ও বারবার উচ্চারণ করে পড়তেছিল, আর খাতার উপরে HW লেখা ছিল। ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেছে। জুলে ঠিক আছে, জুলে জুলে হাতে গোনা কয়েকদিনই হানলেতে মেঘাচ্ছন্ন আকাশ থাকে, তার মধ্যে আজকে একদিন আমরা খুব রেয়ার মোমেন্টে সাক্ষী হয়েছি। গতকালকে রাতেও মেঘাচ্ছন্ন আকাশ ছিল, খুব ভালোভাবে আকাশটা দেখতে পারিনি। প্রথম দিন যেদিন আসছিলাম সেদিন একবারে ক্লিয়ার স্কাইটা দেখছি। এখন বাসে হচ্ছে সকাল 9:30। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে হানলে থেকে লে। আর হানলে থেকে লের দূরত্ব যেটা সাইনবোর্ডে লেখা পাইলাম সেটা হচ্ছে 245 কিলোমিটার। হ্যাঁ, এই ট্যুরের মধ্যে আমাদের আজকেই সবচেয়ে বড় রাইডটা হবে। তবে এই ট্যুরের সবচেয়ে ভালো রাস্তা সম্ভবত আজকেই পাবো। পুরোটা রাস্তায় ভালো, হয়তো কিছু জায়গায় অফরোড, ওইরকম বাজে অফরোড গত কয়েকদিনের মতো পাবো না। তাই কম সময়ে আমরা লেতে পৌঁছাতে পারবো। আজকে আমাদের প্রথম 60 কিলোতে আমরা আগে রাইড করে আসছি। এই রোডটা দিয়ে আমরা ঢুকছি হানলেতে, এই রোডটা দিয়ে এখন আমরা বের হয়ে যাবো। 60 কিলোমিটার পরে একটা নতুন রাস্তা আমরা দেখবো। ওই রাস্তা দিয়ে উঠে আমরা মানালি লে যে হাইওয়ে, সেখান দিয়ে উঠে তারপর হচ্ছে আমরা লের দিকে যাবো। আর যাওয়ার পথে আমরা আজকে আবার র্যাঞ্চোর যে স্কুলটা আছে, 3 ইডিয়টের যে স্কুল, সেই স্কুলটার মধ্যে যাবো। আমি যদিও গতবার সেই স্কুলের মধ্যে গেছি, কিন্তু আমার সাথে যে ভাই ব্রাদাররা আছে তারা সেই স্কুলটা ভিজিট করে নাই। তাই যাওয়ার পথে ওইটা পড়বে, তাদেরকে নিয়ে ওইটা ভিজিট করে তারপর আমরা লেতে যাব। আর লেতে যাওয়ার পথে চলেন আমরা কিছু সাজেশন আপনাদেরকে দিয়ে দিই। ভাই মোসানি এই ট্যুরে আসার আগে যে জিনিসগুলা জানতো না, এখন ট্যুরে আসার পরে যে জিনিসগুলো নিয়ে তার এক্সপিরিয়েন্স হয়েছে, সেখান থেকে আপনাদেরকে ছোটো ছোটো করে কিছু সাজেশন দিয়ে দিই। ফার্স্ট সাজেশন ইজ অ্যাবাউট শীত। হ্যাঁ, শীতের, যেহেতু আমরা এখন মে মাসে আসছি, মে এবং জুন পর্যন্ত মোটামুটি শীত থাকবে। জুলাইতে গিয়ে আর কি শীত কিছুটা কমবে। এই সময়টায় যারা আসবেন বা যারা প্ল্যান করবেন, শীতের একটু প্রিপারেশন নিয়ে আসেন। মাস্টলি হাতের জন্য একটা ভালো গ্লাভস আপনার লাগবে, যেটা আপনাকে প্রোটেক্ট করবে ঠান্ডা থেকে। কারণ আপনি বাইক রাইড করতেছেন, সবার আগে ঠান্ডাটা এখানেই লাগবে। দ্বিতীয় নম্বর জিনিস, একটা মাছ বা বাকলাওয়া যেটাকে বলে, সেটা অলওয়েজ আপনার কানের মধ্যে যেন থাকে, কারণ শীতটাকে কান দিয়ে ঢুকে কানটাকে একবার ফ্রিজ করে ফেলে। তাই কানের মধ্যে এই জিনিসটা থাকা মাস্ট। তার পরবর্তীতে আপনি একটা ভালো জ্যাকেট পরতে পারেন। আমি ইউটিউবে 2টা জ্যাকেট নিয়ে আসছি। একটা হচ্ছে এই সাদা যে জ্যাকেটটা, আর এই জ্যাকেটটা যেটা পরে এখন রাইড করতেছি। এই 2টা জ্যাকেট দিয়ে আমার এই শীত কভার হয়ে গেছে। -7, 8, হ্যাঁ ইভেন -3, 4 যখন রাইড করতেছিলাম আমার কভার হয়ে গেছে। আর এই 2টা জ্যাকেট মোটামুটি ভালো রকমের এক্সপেন্সিভ। আপনি কম খরচ করে 4-5টা জ্যাকেট না কিনে ভালো খরচ করে একটা জ্যাকেট কিনেন, সে একটা জ্যাকেটই আপনাকে ভালো রকমের সাপোর্ট দিবে। 2 নম্বর সাজেশনটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক নিয়ে। আপনি শ্রীনগর হয়ে লে হয়ে মানালির দিকে চলে যাবেন, তখন আপনার এটার আসলে খুব বেশি টেনশন করার দরকার নাই। কিন্তু যখন আপনি এই ইনার লাইনের ভিতরে ঢুকবেন, হুন্ডার, তারপরে হচ্ছে প্যাংগং লেক, তারপরে এই হানলে, তারপরে খাটদুংলা, উমলিংলা, এইসব জায়গায় ভিজিট করার প্ল্যান করবেন, তখন আপনাকে নেটওয়ার্কের জিনিসটা কনসিডারেশনে রাখতে হবে। কারণ এই সাইডটায় আপনি নেটওয়ার্ক পাবেন না। আপনার মেন্টাল প্রিপারেশন রাখতেই হবে যে আপনি 4-5 দিন নেটওয়ার্কের বাইরে থাকবেন। যেমন আমরা লাস্ট 4 দিন ধরে নেটওয়ার্কের বাইরে।
গত 4 দিনে জাস্ট এই জায়গাটার মধ্যে আমরা কতক্ষণ নেট চালাতে পারছি। এই জায়গাটা হচ্ছে লুমা নামে একটা ভিলেজ, এখানে একটা আর্মি ক্যাম্প আছে। আর্মি ক্যাম্প থেকে 2 কিলোমিটার সামনে এসে এই জায়গাটার মধ্যে নেট পাওয়া যায় আর কি, কোনো একটা অজানা কারণে এখানে নেট পাওয়া যায়। তো আমরা এখানে নেট চালাতে পারছিলাম। এছাড়া লাস্ট আমরা নেটওয়ার্ক পাইছি হচ্ছে হুন্ডারে, তুরতুকে পাইছি। প্যাংগং লেকে আসার পরে পাই নাই, কিন্তু প্যাংগং লেকে পাওয়া যায় যদি আপনি লুকং ভিলেজে স্টে করেন, তখন প্যাংগং লেকে আপনি নেট পাবেন। আর এছাড়া ধরে নেন আপনি বিভিন্ন জায়গার মধ্যে নেটওয়ার্ক পাবেন না, তাই সেভাবেই মেন্টাল প্রস্তুতি নিয়ে আসেন। বাসা লোকজনকে জানাই দেন যে ভাই আমরা কয়েকদিন নেটওয়ার্কের বাইরে থাকবো, বেশি টেনশন করো না। এই এর পরবর্তী সাজেশন হচ্ছে রুট প্ল্যান নিয়ে, সেটা বলতেছি। আগে আমরা লের রাস্তার মধ্যে উঠে নিই। লের রাস্তার সামনে গিয়ে বাম দিকে যাবে। এইখান দিয়েই হচ্ছে রাস্তা আলাদা হচ্ছে। ডাইনে গেলে হচ্ছে প্যাংগং লেক, এদিক থেকে আমরা আসছিলাম। আর সোজা গেলে হচ্ছে লে, অ্যাজ ফার অ্যাজ আই নো। দেখি, তাও জিজ্ঞেস করে দেখি। ले का रास्ता किधर से? ले इधर ही। ओके जी, थैंक यू। হ্যাঁ, এই রাস্তা ধরেই গেলেই লেকে পাবো আমরা। রাস্তা তো দেখি জোস, সামনে এরকম রাস্তা থাকলেই তো ভালো, একবারে প্রপার 2 লেন। এবং সুন্দর রাস্তা পেয়ে আরামসে আমরা টানাটানি করতেছিলাম। কিন্তু ঠিক সেই মুহূর্তে যে দুর্ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে আমাদের হাম্মা ভাইয়ের যে বাইকটা, সেটার সামনের চাকার টায়ার পাংচার হয়ে গেছে। প্রায় 10 কিলোমিটার আগে টায়ার পাংচার হয়েছে। 4-5 কিলোমিটার আরও যাইতে হবে, ওইখানে একটা গ্রাম আছে, সেখানে গিয়ে যদি ঠিক করানো যায়। ওই বাইকের পিছনে তাহসান ভাই ছিল, তাহসান ভাই এখন আমার পিছনে দাঁড়ায় আছে, কারণ ব্যাগ বাঁধা, দাঁড়ায় যাওয়া ছাড়া উপায় নেই। পুরা ট্যুর আলহামদুলিল্লাহ ঠিকঠাকভাবে গেছে, শুধু লাস্টের দিনে আইসা এখন আজকে টায়ারটা পাংচার হয়ে গেছে। এটা একটু বিপত্তিকর জিনিস। এখানে বাইকের চাকা পাংচার হওয়া খুবই রেয়ার কেস, হয়ে গেছে আর কি, কপাল খারাপ, কিছু করার নাই। এখন সাবধানে নিতে হচ্ছে। আর এইভাবে নেওয়াটাও আসলে খুব ভালো ডিসিশন না, উপায় না পেয়ে আসলে নিতে হচ্ছে। এক হচ্ছে বাইকের এই যে দেখেন হ্যান্ডেল কী পরিমাণ কাঁপাকাঁপি করতেছে, দ্বিতীয় হচ্ছে রিমের ক্ষতি হতে পারে এবং চাকাটারও ক্ষতি হতে পারে। তারপর এখন অপশন নেই, কিচ্ছু করার নাই, ওইভাবেই নিতে হবে বাইকটাকে। এই সামনের ব্রেক ধরলে তো বাইক উল্টায় পড়বে মনে হয়, কারণ বিন্দুমাত্র ফ্রিকশন ভালো কাজ করতেছে না, শুধু এভাবে ওভাল করতেছে। আর মোড়গুলোতে তো আরও অবস্থা খারাপ। এর কাছেই ফোন দেন। এখানে মনে হচ্ছে একটা টায়ারের দোকান আছে, বাট ভদ্রলোক তো নাই, ছুটিতে আছে, সামার ভ্যাকেশনে গেছে। পাংচার হওয়ার চাকা নিয়ে প্রায় 30 কিলোমিটার রাইড করে এই গ্রামটার মধ্যে আমরা আসি, কিন্তু মেকানিককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে অন্য একটা গ্রামে গিয়ে তার নাম্বার ম্যানেজ করে তাকে অনেক রিকোয়েস্ট করে ফরেনার পরিচয় দিয়ে তারপরে তাকে আনতে হয়েছে। এগারোটা থেকে 1:30 পুরাটা সময় গেছে হচ্ছে টায়ারের পাংচার ঠিক করতে। প্রথমে তো পাংচারের লোক খুঁজে পাই না, পরে লোক খুঁজে পাইছি। তারপর তার কাছে টায়ার খোলার জন্য যে রেঞ্জ দরকার সেগুলো নাই, অ্যারেঙ্কি নাই। ভাই রে ভাই, সব কিছু ম্যানেজ করে এখন 2 ঘন্টা সময় লাগিয়ে আমরা টায়ারের পাংচারটা ঠিক করতে পারছি। আপনাদেরকে সাজেশন দেওয়ার কথা ছিল রুট প্ল্যান নিয়ে, রুট প্ল্যানের সাজেশন পরে, আগে এই সাজেশনটা আপনারা শুনে নেন। আমাদেরকে বলে দিছিল যে টায়ার পাংচার হতে পারে, আপনার টায়ার পাংচারের কিট টিট নেবেন কিনা। আমি বলছিলাম যে না, লাগবে না, সমস্যা নাই। কিন্তু এখন মনে হচ্ছিল যে টায়ার পাংচারের কিট সাথে নিয়ে নেওয়া উচিত ছিল, অন্তত বেসিক কয়েকটা টুল নিয়ে নেওয়া উচিত ছিল। তারপরে যেখান থেকে বাইক ট্রেন নিয়ে নেবেন সেখান থেকে বেসিক কয়েকটা টুল নিয়ে নেন, তাহলে কাজগুলো অন্তত অনেক সোজা হবে। আর যদি টায়ার পাংচার সারতে পারেন তাহলে তো জীবন আরও সুন্দর।
এখনও 137 কিলোমিটার বাইক রাইড করতে হবে। সেই সকালবেলা অল্প কিছু খাইছি, এখন দুপুর খাবারটাও খেতে হবে, খিদা লাগছে। এখান দিয়ে জায়গাটা কি ভয়াবহ লেভেলের সুন্দর রূপ নিছে, দেখেন না, মেটো কালারের পাহাড় আর উপরে ফুল মেঘে ঢাকা হয়ে গেছে। আর আমরা যে নদীটার পাশ দিয়ে এতক্ষণ ধরে রাইড করতেছি এটা হচ্ছে ইন্ডাস রিভার, সিন্ধু নদী বলি আমরা বাংলায়। আর ইন্ডাস রিভারের ইতিহাস অনেক অনেক পুরনো, অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ইন্ডিয়া নামটার সাথে ইন্ডাস রিভারের সংযুক্তি আছে, এবং ইন্ডাস যে সভ্যতাটা ছিল সেটাও এই ইন্ডাস রিভার কেন্দ্রিক শুরু হয়েছিল। আর এখান দিয়ে ভাই ঠান্ডা লাগতেছে, ভালো রকমের ঠান্ডা লাগতেছে। আমরা উপসি দিয়ে উঠবো, উপসি হচ্ছে 26 কিলোমিটার্স আর লের দূরত্ব হচ্ছে 77 কিলোমিটার্স। বাট জায়গাটা মাখন মাখন, এবার ছবি তুলে রাখার মতো জায়গা। রাস্তার কথা আর কি বলবো, রাস্তা তো সেই যে শুরু হয়েছে ভালো রাস্তা, মাঝখান দিয়ে সম্ভবত 10 কিলোমিটার রাস্তা খারাপ ছিল, এই ছাড়া পুরাটা রাস্তা এরকম মাখন। আয় হায়, এখান দিয়ে হালকা হালকা করে বৃষ্টির ফোঁটা পড়তেছে, বৃষ্টি পড়লে তো বিপাকে পড়ে যাব। হ্যাঁ, ছোট্ট ছোট্ট করে বৃষ্টির ফোঁটা বলতেছে। ইন্ডাস রিভারের পানির কালারটা হচ্ছে আকাশি কালার, আর আকাশি ওই যে সবুজ কালারের গাছগাছালি মিলে ভালো একটা সিনারিও তৈরি হয়েছে এখানে। সেই যে আমরা টায়ার ঠিক করছি, টায়ার ঠিক করার পরে টানা প্রায় 125 বা 127 কিলোমিটার রাইড করে আমরা চলে আসছি হচ্ছে রাঞ্চো স্কুল, মানে হচ্ছে 3 ইডিয়টসের যে স্কুলটা সেটার মধ্যে। গতবার আসছিলাম এখানে, শ্যুট নিয়েছিলাম, কিন্তু ভিডিও ডিলিট হয়ে গেছিলো। এবার আরেকবার শ্যুট নেবো সেই ভিডিওগুলোর। এবার আমরা 3 জন আছি, 3টা সিটে বসার জন্য 3 জন লোক পাইছি। গতবার শুধু আমি আর তৌকির ছিলাম। আর আজকের দুপুরের খাবার দাবার খাচ্ছি হচ্ছে আমরা এগুলা। দুপুর তো না, এখন কয়টা বাজে? 4:15। তাহলে তো অনেক তাড়াতাড়ি চলে আসছি। ব্রেক না দেওয়ার কারণে তো হয়ে গেছে। গতবার থেকে এবারে কিছুটা পরিবর্তন আছে, নতুন করে কিছু গ্রাফিটি অ্যাড করছে, এই যে যেমন ভাইরাসের ছবি, তারপরে ড্রোন, তারপরে এই যেগুলো, তারপরে এই সাইডে স্কুটি, এগুলো সম্ভবত গতবার ছিল না, নাকি আমি দেখিনি, ছিল না মোস্ট প্রবাবলি। আর এই যে এই সে বিখ্যাত জায়গা যেখানে এসে ভাই একটু দাঁড়ান তো, কী করছিল দেখেন না, এখানে কী করছিল, কই যায়, হে কই যায়, আরেকটু উপরে ভাই, হাঁটতে পারতেছি না আমি হাসতে পর্যন্ত পারতেছি না, আমার ঠোঁটটা ফেটে একবার চৌচির অবস্থা। আই রে ভাই, -4-5 থেকে আসছি এতদিন, এখন চলতেছে 8। এগুলো এখন গায়ে লাগতেছে না। এখানে বসে আমরা ছবি তুলবো, 3 জন লোক আছি, কিন্তু ছবি তুলে দেওয়ার জন্য কেউ নাই। যেহেতু কেউ নাই, আমরা নিজের ভিডিও নিজেই করতেছি। ওখানে ফোনটা রেখে, মাটির মধ্যে রেখে এখন আমরা বসবো, বসে সবাই এক সাইডে ডান সাইড দিয়ে, হ্যাঁ ডান সাইড দিয়ে তো আমি দেখতেছি না। আরে ঘুরেন, একসাথে 1 2 3 একবার ঠিক গতবারের কথাবার্তা মনে পড়ে গেল আর কি। ঠিক এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, র্যাঞ্চোস ক্যাফে থেকে বের হয়ে লের দিকে যাচ্ছিলাম, মধ্যবিত্ত ফ্যামিলির কিছু জিনিস নিয়ে কথাবার্তা বলতেছিলাম, সেম টু সেম, তাই না? যাই হোক, আপনাদের আরও কিছু সাজেশন দিব, তবে তার আগে এখন আমাকে এই বাইকটা ফেরত দিতে হবে। বাইকটা ফেরত দিয়ে তারপরে আমি আজকে ভোর রাতে আমাকে রওনা দিতে হবে বাংলাদেশের উদ্দেশ্যে। একবারে খুব টাইট শিডিউল, সব কিছু করে বাংলাদেশে গিয়ে ঠান্ডা মাথায় আপনাদের সাথে কথাবার্তা বলতেছি, বাকি সাজেশনগুলো দিচ্ছি। অ্যান্ড ব্রোস, ওয়েলকাম টু বাংলাদেশ। যদিও বাংলাদেশে আসছি 15 দিনের বেশি হয়ে গেছে, ভিডিওগুলো আপলোড দিচ্ছি এবং আপনারা সেগুলো দেখতেছেন। আসেন আমরা আমাদের সাজেশনগুলোর কথা বলে দিই।
রুট প্ল্যান নিয়ে সাজেশন দেওয়ার কথা ছিল। রুট প্ল্যানটা এই যে স্ক্রিন আমি শেয়ার করে দিচ্ছি, এটা হচ্ছে আমার রাইট ডে রুট প্ল্যান। এর আগে পরে 1-2 দিন আপনি অ্যাড করে নিতে পারেন, আবার দিল্লিতে থাকতে পারেন। এরপর আমরা সৌমুরি লেকটা ওই রোডে বাদ দিছি, আপনারা চাইলে ওই রোডেই সৌমুরি লেকটাও ঘুরে আসতে পারেন। এর পরবর্তী ইনফরমেশনটা হচ্ছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট নিয়ে। লেতে রাইড করার জন্য কি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটের দরকার হয়? না, লেতে রাইড করার জন্য ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটের দরকার হয় না। শুধুমাত্র ইন্ডিয়া না, যে কোনো দেশে আপনি যদি ট্যুরিস্ট হিসাবে ঘুরতে যান, আপনার যেই দেশীয় ড্রাইভিং লাইসেন্সটা আছে সেটা দিয়েই কাজ হয়ে যাবে। এই ইনফরমেশনটা আমারও জানা ছিল না। আমারও মনে হতো যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটটা দরকার রাইড করার জন্য, আমরা শুধু শুধু টাকা খরচ করে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট করিয়ে নিয়ে যাই, কিন্তু সেটা আসলে কোনো কাজে আসে না। আপনি যদি কোনো একটা দেশে সম্ভবত 3 মাসের বেশি স্টে করেন, তখন আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটের দরকার হয়। আর আদার দেন দ্যাট আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটের দরকার নেই। আপনি 2-4 দিনের জন্য বাইক ভাড়া নেবেন, সেটার জন্য আপনার যে দেশি লাইসেন্সটা আছে সেটাই হবে। এর পরবর্তীতে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, খরচ কত হয়েছে। খরচ নিয়ে আপনাদের অনেক কোশ্চেন, যদিও আমি খরচ রিলেটেড কথাবার্তা আমার ভিডিওতে খুব একটা বেশি বলি না। তার পিছনে রিজন সিম্পল, আমি চাই না কোনো একটা পোর্শন শুধুমাত্র আমাকে ফলো করুক। যারা ধরেন বাজেট ফ্রেন্ডলি ঘোরাঘুরি করে তারা ফলো করুক, অথবা লাক্সারিয়াস ট্যুর ট্রাভেল করে তারা ফলো করুক। আসলে এক একজন এক একভাবে ঘোরাঘুরি করে এবং এটা তার চয়েস। কেউ বাজেট ফ্রেন্ডলি ঘুরতে পছন্দ করে, কেউ একটু লাক্সারি করে ঘুরতে পছন্দ করে। আমি যেমন ব্যক্তিগতভাবে মাঝে মধ্যে বাজেট ফ্রেন্ডলি, ধরেন মালয়েশিয়াতে যেটা হয়েছে, কয়েকদিন বাজেট ফ্রেন্ডলি ছিলাম, কিন্তু যখন কেএলএ ব্যাক আসছিলাম, কুয়ালালামপুরে আসছিলাম, তখন মনে হলো একটা সুইমিং পুল আলা ভিউ, সুইমিং পুলে বসে বসে কেএল টাওয়ারকে দেখবো, একটু ভালোই লাগবে, তখন একটু খরচ করে ফেলি। সো আমি মাঝে মধ্যে বাজেট ট্রাভেলার, আর মাঝে মধ্যে অনেক বেশি খরচ করে ফেলি। তো আমার নিজের সাইকোলজির কারণে আমি কখনো শেয়ার করি না। আসলে মানুষ আসলে কনফিউজ হয়ে যাবে, এই লোক 2 দিন আগে দেখলাম সেভ করছে, আবার এখন দেখি উড়াইতেছে, কাহিনি কি। যাই হোক, তারপরেও এই ট্যুরে আমার কত খরচ হয়েছে সেটা বলে দিই। এই ট্যুরে আমার খরচ হয়েছে 58,000 টাকার মতো। আমার টোটাল ট্যুর ছিল 11 দিনের। এই 11 দিনের এই 58,000 ভিতরে আমার ফ্লাইটের কস্ট আছে, এই 58,000-এর ভিতরে আমার বাইকের ভাড়া আছে, ফুয়েল কস্ট আছে, স্টে আছে, খাবার দাবার আছে, পারমিশন আছে, সব কিছু মিলিয়ে 58,000 টাকা খরচ হয়েছে। আমি প্রথমে টিকিট কাটছি হচ্ছে ঢাকা থেকে লে। এই টিকিটের প্রাইস আমার পড়ছে 16,370 টাকা, অনেক কম, কারণ 1,000 টাকা সম্ভবত আমি ডিসকাউন্টে পাইছি ইবিএলের একটা কার্ডের মাধ্যমে পে করার কারণে। আর টিকিট কাটছি হচ্ছে শেয়ার ট্রিপ অ্যাপের মাধ্যমে। শেয়ার ট্রিপে দেখি অন্যান্য অ্যাপের তুলনায় মোটামুটি কমই পাওয়া যায় এই ধরনের টিকিট প্রাইস। আর আসার সময় আবার আলাদা করে কাটছি, আসার সময় পড়ছে হচ্ছে 12,700, মানে 29,000। 30,000-এর মধ্যে আপনি যাওয়া আসার টিকিট ম্যানেজ করে ফেলবেন। আর বাকি যে 30,000 টাকা, সেটার মধ্যে আপনার বাইক ভাড়া, সেটার মধ্যে থাকা খাওয়া সব কিছু ম্যানেজ হয়ে যাবে। তাই 60,000 টাকায় হ্যাঁ লাদাখ ট্যুর আমি কমপ্লিট করে আসছি। খুব বেশি চিপে থাকি নাই, মোটামুটি ভালো জায়গায় থাকছি, মোটামুটি ভালোই খাইছি আলহামদুলিল্লাহ, আর ভালো বাইকটাও ভাড়া নিছি। সো এই ছিল হচ্ছে লাদাখ ট্রিপ নিয়ে কথাবার্তা। লাদাখ ট্রিপ শেষ আমাদের ব্রোস। আশা করতেছি এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনাদের ইনফরমেশন দেওয়া, আপনাদের সাজেশন দেওয়া, আপনাদের যেন একটু হেল্প হয়, সেই জন্য আর কি ভিডিওটা করা। একটু লং ডিসকাশন হয়ে গেছে, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখছেন থ্যাংক ইউ ব্রোস। অবশ্য বাইরে গিয়েও কী করবেন, আমার ভিডিও বন্ধ করে অন্য ভিডিও দেখতে যাবেন, সেখানে সেই নেগেটিভিটি, তারপরে ক্রিঞ্জি স্টাফ, সেগুলো আপনার সামনে আসবে। বরং আমার ভিডিও দেখছেন, উপকার হয়েছে। ঠিক আছে, সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। हाँ इधर मेरे को चम्मच दे दो। नहीं, हाथ से ही खाएंगे। বাঙালি খানা হাত থেকে। কি আপনি? না ভাই, আমি হেল্পার। কে রান্না করছে? রান্না করছে সানি আর আপনি। না না, এটা সানির কারিশমা। এটা খাই নাই, খারাপ হইলে আম্মা ভাই। ভালো হইলো আমার।